আচ্ছা, তো আমাদের মডিউল 2 আমরা শুরু করছিলাম যে মেজারমেন্ট অফ ইন্ডাকটেন্স এবং মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্স। এই দুইটা টপিক আমরা আমাদের মডিউল 2 তে পড়বো। তো এর মধ্যে গত শুক্রবারের ক্লাসে আমরা ইন্ডাকটেন্স কিভাবে মেজার করতে হয় তার একটা মেথড সম্পর্কে অলরেডি জেনে গেছিলাম। সেটা ছিল আমাদের ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ব্রিজ, এই 1 নাম্বার মেথডটা। এই 1 নাম্বার মেথডটা সম্পর্কে আমরা দেখছিলাম। এখন এখানে আসলে সহজ বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার ওই জিনিসটা ছিল যে একটা হুইটস্টোন ব্রিজকেই আপনারা মডিফাই করছিলেন, তাই না? যে একটা হুইটস্টোন ব্রিজে, যেমন আমরা যদি ছবিটার মধ্যে চলে যাই, তাহলে দেখবেন যে একটা হুইটস্টোন ব্রিজের মধ্যে এই একটা পার্ট যেখানে আমাদের আগে পি ছিল, সেই পার্টটার মধ্যে একটা ইন্ডাকটেন্স কানেক্ট করা হয়েছে, এবং সেই ইন্ডাকটেন্সের যেই একটা ইফেক্টিভ রেজিস্ট্যান্স, ইন্টারনাল ইফেক্টিভ রেজিস্ট্যান্স, সেটাকে আপনারা R1 দিয়ে প্রকাশ করছিলেন। তারপর R3 R4 এই দুটা জিনিস ছিল ফিক্সড একটা ভ্যালু, এবং এখানে R2 L2, এবং এই L2 এর রেসপেক্টে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, যেটা আপনাদের পরের ছবির মধ্যে খুব ছোট করে লিখে দেওয়া ছিল, এই তিনটা, এই দুইটা জিনিস ছিল ভ্যারিয়েবল। যে আমরা এটাকে চেঞ্জ করে করে একটা ব্যালেন্সড পয়েন্টে নিয়ে আসতাম, দেন ব্যালেন্সড পয়েন্টের জন্য আমরা Z1/Z3 = Z2/Z4 হিসাব করে তারপর আমরা দেখতাম যে আমাদের R1 এর মান কত আসে, হ্যাঁ, এবং L1 এর মান কত আসে। এই দুইটা জিনিস আমরা ক্যালকুলেট করছি। এখন এখানে আসলে সবচেয়ে ভালো কথা যেটা, সেটা হচ্ছে যে আপনাদের পরের যেই মেথড গুলো আছে, যেমন ধরেন ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ, তারপরে আরেকটা আছে ওয়েন্স ব্রিজ, তারপরে আপনার আছে ডি সটিস ব্রিজ, মডিফাইড ডি সটিস ব্রিজ। টোটাল আরো 4টা মেথড আসলে আপনাকে শিখতে হবে। এখন যেটা বললাম যে সহজ ব্যাপার যেটা, সেটা 4টা মেথডই আসলে হুইটস্টোন ব্রিজ। হুম, শুধুমাত্র আপনার কোন বাহুতে আপনি ইন্ডাকটেন্স ব্যবহার করতেছেন, অথবা মেইনলি যে আপনার আসলে এই ফিক্সড যেটা L1 R1, এইটা ফিক্সড থাকবে। থাকার পরে আপনি সেটাকে কিভাবে মেজার করতে পারেন, তার জন্য দেখা গেছে যে এখানে আমরা কি করছিলাম, যে আমরা একটা আরেকটা ইন্ডাক্টর কানেক্ট করে সেই ইন্ডাক্টরের ভ্যালুকে আমরা চেঞ্জ করছিলাম, তাই না? করে করে একটা ব্যালেন্সড পয়েন্টে আমরা নিয়ে আসছিলাম। খেয়াল করেন, এরপরে যখন আমরা ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজে চলে আসছি, তখন আপনার সে একই হুইটস্টোন ব্রিজ, শুধুমাত্র আপনার এখানে R2 এর জায়গায় যে L2টা ছিল, সেই L2টার ব্যবহার না করে আমরা R4 এর জায়গায় একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আর একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স ব্যবহার করছি। এতটুকুই পরিবর্তন। এতটুকু পরিবর্তন করে আপনার একটা আবার নাম দিছে ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ। এটাকেও আপনি একই ওয়েতে Z1 Z2 Z3 হিসাব করবেন, করে আপনার ব্যালেন্সড পয়েন্টের জন্য এই যে সেই একই ব্যালেন্সড পয়েন্ট হিসাব করে আপনি ক্যালকুলেট করবেন যে আপনার এখানে R1 আর L1 এর ভ্যালু কত আসে। হুম, তো এই একই কাজ পরবর্তী তিনটার জন্য এই একই কাজ করা হয়েছে। হ্যাঁ, এগুলোর নামগুলো আলাদা আলাদা। নামগুলো আলাদা আলাদা, আর আপনার বিভিন্ন বাহুতে বিভিন্ন রকমের কম্বিনেশন ব্যবহার করছে। বাট আলটিমেটলি আপনার ম্যাথ করার যে মেথড, সেটা ওই এক হুইটস্টোন ব্রিজই রয়ে গেছে। তো আপনারা যদি, এই জন্য আমরা আসলে এই বাকি মেথড গুলার ক্যালকুলেশন কি, মানে ক্যালকুলেশন তো আসলে একদম সিমিলার ক্যালকুলেশন, যাওয়ার আগে আমরা শুধুমাত্র ওদের সার্কিট গুলো একটু দেখবো। তো আপনি প্রথমে আসেন যে আপনার ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজে কি ছিল, একটা ইন্ডাকটেন্স আমরা মাপছি। তার জন্য এই জায়গায় এই বাহুতে আমরা একটা ভ্যারিয়েবল ইন্ডাকটেন্স ব্যবহার করছি। এই জিনিসটাই ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজে যে হয়ে গেছে কি, যে এখানে আর এই ভ্যারিয়েবল ইন্ডাকটেন্স ব্যবহার না করে আমরা এই বাহুতে একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স ব্যবহার করছি। এই জিনিসটাই আপনার আবার ওয়েন্স ব্রিজে যে দেখেন, এই একই জিনিস কি হয়ে গেছে, যে এখানে L1 R1 থাকবে, এখানে R3 থাকবে আগের মতোই। বাট এবার নিচে যে দুইটা ছিল, এখানে R2 কে আর সাথে একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর C2 সিরিজে লাগানো হয়েছে। আর ওখানে কিছু প্যারালালি ছিল আগেরটার মধ্যে, এবং সাথে এখানে আরো একটা ক্যাপাসিটর C4 কে কানেক্ট করা হয়েছে, বাট এটা আপনার ফিক্সড। আর এই C2টা এটা ভ্যারিয়েবল। বাট কোনটা ভ্যারিয়েবল কোনটা ফিক্সড, এটা তো আসলে আলটিমেটলি আমাদের ক্যালকুলেশনের মধ্যে কিন্তু আসে না। আমাদের ক্যালকুলেশনের মধ্যে আমরা Z1 Z2 Z3 Z4 চিন্তা করি, করে জাস্ট ব্যালেন্স পয়েন্টের জন্য Z1/Z3 = Z2/Z4 করে আমরা এখানে R1 এর ভ্যালু কত, L1 এর ভ্যালু কত, সেটা জাস্ট বের করে ফেলি। তো আপনার এখানে এই কোন ওয়েন্স ব্রিজের জন্য আপনার সার্কিটটা কেমন, এই জিনিসগুলো আপনার কিন্তু মনে রাখতে হবে, এবং সেটা বাসায় এই
প্র্যাকটিস করতে হবে। যেমন আপনার প্রশ্নে হয়তো আমি এটুকু এটুকু বলে দিব যে আপনি ওয়েন্স ব্রিজের জন্য আপনি ব্যালেন্স পয়েন্ট ইকুয়েশন ক্যালকুলেট করেন, তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ওয়েলস ব্রিজের সার্কিটটা কি ছিল। তো আপনাকে এই সার্কিটটাই তখন মনে করে আঁকাইতে হবে, এবং তারপর আপনাকে বাকি ক্যালকুলেশন করতে হবে। এখন ক্যালকুলেশন গুলার ধরন একই রকম, সেম। এবং এরপর দেখেন আপনাকে হচ্ছে ক্যাপাসিট্যান্স মেজার করার জন্য ডি সর্টিস নামে একটা ব্রিজের কথা বলা হয়েছে, এটাও একই জিনিস। এই যে এবার আপনার আর ওয়ান এর জায়গায় শুধুমাত্র একটা ক্যাপাসিটর যেটা আপনি মেজার করবেন, এই যে C1 হচ্ছে ক্যাপাসিটর হুজ ক্যাপাসিটি ইজ টু বি মেজার্ড, মানে C1 কে আপনি হচ্ছে এবার ক্যালকুলেট করবেন। তারপরে যে দেখেন এটাকে ক্যালকুলেট করার জন্য এখানে C2 আরেকটা দেওয়া হয়েছে, যেটার ভ্যালু হয়তো আপনি জানেন, নোন ভ্যালু, এই যে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর একটা ইউজ করছে। তারপর R3 R4 এর জায়গায় আপনার সব নন ইন্ডাকটিভ রেজিস্টর, যে যার ভ্যালু গুলো আপনি অলরেডি জানেন, মানে নন ভ্যালু, এরকম কিছু ভ্যালু ইউজ করে আপনার C1 এর মান কত সেটা হচ্ছে আপনি বের করবেন। তো আবারও Z1 Z2 Z3 Z4 এগুলা করবেন, করে আবার সেই ঘুরে ফিরে দেখেন ব্যালেন্সড ইকুয়েশন, দেন ব্যালেন্সড ইকুয়েশন থেকে আপনার C1 এর ভ্যালু কত আপনি বের করবেন। মডিফাইড ডি সর্টিসে একই জিনিস, আবার এবার C1 এর সাথে একটা রেজিস্ট্যান্স R1 আর একটা ছোট R1 কে অ্যাড করা হয়েছে। এই ছোট R1টা তাহলে বলেন তো কি? ছোট R1টা হচ্ছে আপনার, যে যদি আপনার C1 এর ভেতরে একটা ইফেক্টিভ রেজিস্ট্যান্স থাকে, যেমন ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা বলে আসছিলাম যে ইন্ডাক্টর তার প্যাঁচায় প্যাঁচে ইন্ডাক্টর বানায়, সেই তারের একটা রেজিস্ট্যান্স তো আসলে আছে, যদিও সেই ইন্ডাক্টরের মতো কাজ করে, বাট তারপরেও তো ওর একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্টিভ ইফেক্ট আসলে থাকবে। সেটা ছিল R1। তো এখানে ওই ছোট R1টা বোঝাচ্ছে এই আপনার C1 এর রেসপেক্টের ইফেক্টিভ রেজিস্ট্যান্স। দেন এই আর ছোট R2 আসছে, সেটাও কত আপনার এই C2 এর সাথে, C2 এর ইন্টারনাল রেজিস্ট্যান্স। দেন তারপর আবারও এই যে জাস্ট শুধু আপনার এই সার্কিটটা চেঞ্জ হয়েছে, হয়ে আবারও আপনি এই Z1 Z2 Z3 Z4 করে সেই এক ইকুয়েশন সলভ করে এবার আপনি C1 R1 এর ভ্যালু গুলো বের করবেন। এই যে সবার লাস্টে আপনার আসবে এই যে C1 এর ভ্যালু কত সেটা আপনি বের করবেন। বুঝতে পারছেন? তারপর একটা মেজারমেন্ট অফ ক্যাপাসিটি, একটা ছোট টপিক। তারপরে হচ্ছে আপনাকে এখানে কিছু একটা দুইটা ম্যাথ দেখানো হয়েছে। ঠিক আছে, সো আলটিমেটলি আপনার একটা হুইটস্টোন ব্রিজের ইকুয়েশন, ব্যালেন্স পয়েন্ট থেকে ইকুয়েশন কিভাবে করতে হয়, যেটা আমি আপনাদের গত শুক্রবারের ক্লাসে একদম হাতে লিখে ডিটেলস করাইছিলাম, সেই জিনিসগুলোই ঘুরে ফিরে বারবার বারবার করে আসতেছে। তো এখানে আপনার, আপনি যে কাজটা করবেন, তো আপনার টোটাল এইরকম প্রুফ আছে হচ্ছে দেখেন, একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটাল পাঁচটা। তো সবগুলার প্রুফ করার মেথড আসলে সেম, শুধু সার্কিট গুলো আলাদা আলাদা। তো আপনার এই পাঁচটা সার্কিট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আপনাকে মুখস্থ রাখতে হবে। তো আপনি এই পাঁচটা সার্কিট বাসায় বারবার বারবার করে আঁকুন। আর এই পাঁচটার মধ্যে আপনারা, যতদূর আমি জানি, যে আপনারা আসলে শেষ পর্যন্ত ম্যাথ গুলা মুখস্থ করার চেষ্টা করেন। বাট ঠিক আছে, আপনি মুখস্থ করবেন, বাট করার আগে মানে আপনার যেভাবে সুবিধা হয়, বাট করার আগে আপনারা অবশ্যই, যেটা আপনি জানেন কিভাবে আসলে এই প্রুফ প্রুফ গুলা করতে হয়, তো আপনি বাসায় এই পাঁচটার মধ্যে অন্তত যে কোনো একটা না দেখে আপনি বুঝে বুঝে এটাকে প্রমাণ করার চেষ্টা করবেন। একবার যদি আপনি সেটা করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে বাকি পাঁচটা আপনাকে আর কষ্ট করে মুখস্থ করতে হচ্ছে না, আপনি নিজেই এটা করতে পারবেন। হ্যাঁ। তো এটা আপনারা বাসায় পাঁচটার অন্তত একটা না দেখে বুঝে বুঝে করার চেষ্টা করবেন। আর আপনার সার্কিট যে পাঁচটা সার্কিট, এটা আসলে আপনার মুক্ত করা ছাড়া উপায় নেই। সেগুলো আপনি খাতার মধ্যে বারবার এঁকে 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 সেটাকে আপনি দেখবেন। কারণ আপনি যদি না জানেন যে এই কোন মেথডের জন্য কোন সার্কিটটা ইউজ করা হয়, তাহলে তো আপনি আসলে ওটা অ্যান্সার মানে কিছুই প্রুভ করতে পারবেন না। তো আপনার সার্কিট গুলো প্র্যাকটিস করতে হবে। এবং এটা আপনার পরীক্ষার জন্য, এই পরীক্ষার জন্য ম্যাথ তো আসলে আসেই, তবে পরীক্ষায় আপনার ম্যাথ হয়তো, ম্যাথ যতটুকু আছে তার থেকে বেশি আছে হচ্ছে প্রুফ করা, যে R1 এর ভ্যালু কত, L1 এর ভ্যালু কত। তো আপনাকে প্রুফ গুলো অবশ্যই শিখতে হবে। তো যাই হোক, একটা প্রুফ আমরা গত শুক্রবারের ক্লাসে একেবারে বোর্ডে লিখে লিখে দেখছিলাম। তো আজকে যেহেতু আমাদের আর আসলে ওভাবে হাতে লেখার মতো কোনো অপশন নাই, তো আমরা আসলে একটু দেখে যাব। তো আপনাদের পরেরটা হচ্ছে ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ব্রিজ। যে আমার এখন ভ্যারিয়েবল থাকবে কি একটা ক্যাপাসিটর, যে একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটরের মাধ্যমে আমরা আমাদের আননোন ইন্ডাকটেন্সের মানটা বের করব। তাহলে যদি আমরা সেই সার্কিটটার মধ্যে চলে যাই, আচ্ছা এই সার্কিটটা, তাই না? এই সার্কিটের মধ্যে তাহলে আপনি দেখেন যে এখানে হচ্ছে আপনার L1, এটা হচ্ছে আপনার R1,
দেন R3 কে ওরা আগের মতোই রাখছে, R3 এর কোনো চেঞ্জ নাই। R2 এর সাথে আগের সার্কিটে একটা ভ্যারিয়েবল ইন্ডাকটেন্স আর তার জন্য ইন্টারনাল ইফেক্টিভ রেজিস্ট্যান্স ছিল, ছোট R2। বাট এখানে সেই জিনিসটা নাই, এখানে শুধুমাত্র একটা কনস্ট্যান্ট R2 ইউজ করা হয়েছে। ভ্যারিয়েবল হিসেবে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এই 4 নাম্বার বাহুতে। 4 নাম্বার বাহুতে আপনার একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর আর একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স R4 কে রাখা হয়েছে। তো এবার যদি আপনি প্রত্যেকটার জন্য Z1 Z2 চিন্তা করেন, তাহলে এবার আপনি বলেন Z1 ইকুয়াল টু আপনার কত আসবে। Z1 ইকুয়াল টু আসবে হচ্ছে আপনার এখানে আর ওয়ান আর R1 এর সাথে আপনার কমপ্লেক্স হিসেবে কি আছে, L1। তার মানে আপনার এটার জন্য ইম্পিডেন্স কত হবে, J ওমেগা L1। তাহলে Z2 কত আসবে, Z2 আসবে শুধুমাত্র R2। হ্যাঁ, আচ্ছা এখানে এগুলো তো লিখাই আছে। তাহলে এই যে এখান থেকে আমরা দেখি, তাহলে হচ্ছে Z1 ইকুয়াল টু R1 প্লাস J ওমেগা L1। Z2 ইকুয়াল টু আপনার কত আসতেছে, শুধুমাত্র R2, এখানে তো আর কোনো কিছু না। Z3 হচ্ছে কি শুধুমাত্র R3, আর কিছু নাই। আর এটার মধ্যে কি একটা ক্যাপাসিটর আছে আর একটা রেজিস্ট্যান্স আছে, যারা হচ্ছে প্যারালালি আছে। তো প্যারালাল থাকলে আমরা কি বলি, R4 কার সাথে প্যারালাল, আপনার এই ক্যাপাসিটরটার সাথে। তাহলে ক্যাপাসিটরের কি হয়, রেজিস্ট্যান্স কি হয়, 1/J ওমেগা C4। তাহলে এই জন্য এটা কিন্তু 1, এটা কিন্তু পাই না, এটা দেখতে পায়ের মতো, বাট এটা 1, এটা একটু খেয়াল করবেন আপনারা। তো এটা 1, তাহলে 1/J ওমেগা C4। তারপর কি করছে দেখেন, এই জিনিসটাকে প্যারালাল করছে, যে আপনার যদি এক্স প্যারালাল ওয়াই থাকে, এক্স প্যারালাল ওয়াই যদি থাকে, তাহলে এটাকে হচ্ছে আপনার লিখে উপরে যাবে X × Y আর নিচে যাবে হচ্ছে আপনার X+Y। হ্যাঁ, আপনার যদি ডিরেক্টলি এভাবে ইয়ে করতে না পারেন, আপনারা তো প্যারালাল সূত্র তো জানেন, ওইভাবে আপনারা ভেঙে ভেঙে করলেও হবে। তো দেখেন এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে কত আসবে, R4 / J ওমেগা C4। আর নিচে কি দুইটার যোগফল, তাহলে R4 + 1/J ওমেগা C4। তারপর এটাকে হচ্ছে ওই লসাগু করছে, লসাগু করে আপনার হচ্ছে এই এই পার্টটা তো থাকলো, আর এইটাকে লসাগু করলে কত আসবে, R4 × J ওমেগা হ্যাঁ, যে উপরে আসবে কত, R4 × J ওমেগা C4 + 1। আর নিচে কি J ওমেগা C4। তারপরে পুরো জিনিসটাকে হচ্ছে উল্টাই দিছে, জাস্ট ওই লসাগু করার জন্য। তাহলে আপনার এই কাজটা করার পরে আপনার পুরো ভ্যালুটা আসছে হচ্ছে এই যে নিচের ভ্যালুটা। তাহলে দেখেন এখন কি এইটার এটা কাটাকাটি চলে যাবে, কাটাকাটি যে থাকতেছে কি শুধুমাত্র R4 / 1 + J ওমেগা C4 R4। এবার আপনার হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশনের মধ্যে যাবেন, তাহলে সেটা কত, Z1/Z3, Z2/Z4। তাহলে এখন সেটা করি, এবার Z1 এর মান উপর থেকে বসায় দেওয়া হয়েছে, Z4 এর মান বসানো হয়েছে, Z2 Z3 এগুলো বসায় দিয়ে আপনার কি করছে, আপনারা কত L1 আর R1 বের করতে চান। এই জন্য দেখেন R1 আর L1 আছে, এই জিনিসগুলাকে এক পাশে রাখা হয়েছে। আর যেখানে R1 আর L1 নাই, সেই জিনিসগুলাকে অন্য পাশে রাখা হয়েছে। হ্যাঁ, এবার এটাও কি একটা কমপ্লেক্স ইকুয়েশন, সরি একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। তো দুইটা কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয়, তাহলে আমরা গত ক্লাসেই দেখছিলাম যে তাহলে কি হবে, যে আপনার রিয়েল পার্ট দুইটা ইকুয়াল হবে এবং একই সাথে আপনার ইমাজিনারি পার্ট দুইটাও ইকুয়াল হবে। তো রিয়েল পার্ট দুইটা ইকুয়াল হলে আপনি কি বলতে পারেন, R1 R4 = R2 R3। এই যে R1 R4 = R2 R3। তাহলে এই ইকুয়েশন থেকে কি আপনি R1 এর ভ্যালুটা বের করতে পারবেন। তারপরে আসেন, পরে যদি ইমাজিনারি পার্ট দুইটাকে আপনি ইকুয়াল ধরেন, তাহলে জে তো দুই পাশ থেকে কাটা চলে যায়, ওমেগাও দুই পাশ থেকে কাটা চলে যায়। যে আপনার থাকবে কি শুধুমাত্র L1 R4 C4 R2 R3 R4। তাহলে R4ও আসলে দুই পাশ থেকে, যে ওমেগা R4 এগুলা সব কাটা চলে যায়। হ্যাঁ, গেলে আপনার L1 এর মান হচ্ছে শুধুমাত্র R4 C4 R2 R3। তো তার মানে আপনি R1 এর মানও বের করতে পারলেন, আপনি L1 এর মানও বের করতে পারলেন। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের তো প্রথমে তো আমরা ইন্ডাক্টর দিয়েই আসলে কাজটা করছিলাম, এরপর আমরা ক্যাপাসিটর দিয়ে কেন করলাম। তো এজন্য আমার একটা প্রশ্ন, আপনারা কি ল্যাবে কখনো ইন্ডাক্টর ব্যবহার করছেন, এটা আমাকে আগে একটু বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে?
জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, তো আমি আপনাদেরকে যেটা প্রশ্ন করলাম এটা তো আর এমন না যে আপনাদেরকে মানে প্রশ্ন করা, মানে জাস্ট আপনাদের যে আপনারা কখনো ল্যাবে ইন্ডাক্টর ব্যবহার করছেন কিনা। নাই করতে পারেন, কোনো সমস্যা নেই। করছেন কি করেন নাই? না ম্যাম, না ম্যাম, এখন করা তো হয়নি। করা হয়নি। নর্টন আচ্ছা। ইউনিভার্সিটিতে করা হয় নাই। আচ্ছা, তো ইন্ডাক্টর আচ্ছা ব্যবহার করেন নাই। ক্যাপাসিটর ব্যবহার করছেন কখনো? জি ম্যাম। আচ্ছা, তো আপনারা ল্যাবে যে ক্যাপাসিটর গুলো ব্যবহার করছেন সেগুলোর সাইজ কিন্তু খুব ছোট ছিল না? জি। তো- জি ম্যাম। আচ্ছা, তো এখন যে জিনিসটা হচ্ছে যে আপনার এই ইন্ডাক্টর গুলো যদি আপনি দেখতেন তাহলে আসলে ভালো হতো। ইন্ডাক্টর গুলো কিন্তু ক্যাপাসিটরের মতো না। হ্যাঁ, ওগুলা হচ্ছে আপনার দেখতে কিছুটা ব্যাটারির মতো। হ্যাঁ, তো ইন্ডাক্টরের সাইজ আসলে অনেক বড় হয়। তো এই জন্য আপনি দেখবেন যে আপনি ইন্ডাক্টর জিনিসগুলোকে যতটা পারা যায় আপনার বাদ দেওয়ার চেষ্টা করা হয়, কারণ ইন্ডাক্টর সাইজ অনেক বড়। তো ইন্ডাক্টর দিয়ে যখন আপনি কোনো সার্কিট বানাইতে যাবেন ওই সার্কিটের সাইজ হচ্ছে অনেক বড় হয়ে যায়। তো ইন্ডাক্টর জিনিসটা আসলে সার্কিটে কানেক্ট করা ও সাইজ এগুলো আসলে খুব একটা সুবিধাজনক না। তো সেই জন্য পরবর্তীতে আপনার হচ্ছে এই ক্যাপাসিটেন্সটা ইউজ করে আপনার সার্কিটের সাইজটা হচ্ছে ছোট করে আনা হয়। আচ্ছা, তো এই গেল। তো এখন আসেন, তারপর আসেন কোয়ালিটি ফ্যাক্টর। তো কোয়ালিটি ফ্যাক্টর কি জিনিস সেটা হচ্ছে, যদি আপনি প্রথমে খুব নর্মালি চিন্তা করেন তাহলে কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে যে যে কোনো আপনার অবশ্যই ইন্ডাক্টরের অ্যাক্রোসের যেই রেজিস্ট্যান্সটা বা ইম্পিডেন্স যেটাই বলে সেটার ভ্যালু কত হয়। যে যে তো আসলে কমপ্লেক্স বুঝায়, ও তো কোনো ভ্যালুর মধ্যে কিন্তু আসলে পড়ে না, যে জাস্ট আর আপনার কমপ্লেক্স বুঝাচ্ছে, আর অ্যাকচুয়াল ভ্যালুটা কত, ওমেগা এল ওয়ান। তো কোন একটা ইন্ডাক্টরের অ্যাক্রোসের ইম্পিডেন্সটা কত সেটা কিন্তু আপনার ডিপেন্ড করবে ফ্রিকোয়েন্সি কত তার উপর। তো আপনার ফ্রিকোয়েন্সি যত বাড়বে আপনার ইন্ডাক্টরের অ্যাক্রোসের আপনি বাধা বলতে পারেন অথবা ইম্পিডেন্স চিন্তা করতে পারেন, মানে বাধা দিয়ে চিন্তা করলে আপনার একটু সুবিধা হবে জিনিসটাকে বুঝতে। যে আপনি ফ্রিকোয়েন্সি যত বাড়ে আপনার কিন্তু ইন্ডাক্টরের অ্যাক্রোসের ইম্পিডেন্স তত বাড়তে থাকে। হুম। তো ইম্পিডেন্স বাড়তে থাকলে কি ওই ইন্ডাক্টরের অ্যাক্রোসে যে ভোল্টেজটাকেও ট্র্যাপ করে ফেলে বা যে কারেন্টটাকেও ট্র্যাপ করে ফেলে, এটার পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, এখন আপনি আসেন একটা জিনিস, সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা একটা জিনিস বলছিলাম না, যে ইন্ডাক্টর অ্যাকচুয়ালি কিভাবে, যে যখন আমরা যে সেলফ ইম্পিডেন্স মিউচুয়াল ইম্পিডেন্স সরি ইন্ডাকটেন্স সেলফ ইন্ডাকটেন্স মিউচুয়াল ইন্ডাকটেন্স যখন আমরা করতে গেছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে আপনার ইন্ডাক্টর আসলে কি করে, সে একটা কারেন্ট প্রডিউস করে, তারপরে আবার কনজিউম করে, প্রডিউস করে কনজিউম করে। তো ও আসলে না একেবারে জিনিসটাকে কনজিউম করে ফেলতেছে, যার মানে একেবারে কনজিউম করে ফেলে হয়তো সেটাকে আপনি একটা মানে কি বলে যে এটাকে হয়তো আপনি একটা উম, কোন একটা কাজে লাগাইতে পারতেন। বাট ও এক সময় কি করে, এক সময় ওই যখন একদিকে কারেন্ট আসে তখন এক সময় সে কারেন্ট প্রডিউস করে, আবার যখন এই যে এসি কারেন্টের জন্য ডিরেকশন চেঞ্জ হয়ে যায় তখন সে আবার কারেন্টটা কনজিউম করে। সো কন্টিনিউয়াস ও আসলে ভোল্টেজটাকে না কনজিউম করে না জেনারেট করে। তো ও আসলে যে কাজটা করে ওই জিনিসটাকে কারেন্টটাকে ও ট্র্যাক করে ফেলে। হ্যাঁ, ওই এখন আপনি আসেন যে তার মানে আপনি আসলে ওই জিনিসটাকে, এই যে কারেন্টটা জেনারেট হচ্ছে এটাকে আপনি আসলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইউজফুল কোনো কাজে লাগাইতে পারতেছেন না। ও আসলে জাস্ট ট্র্যাপড হয়ে যাচ্ছে, যেটা আপনি কোনো ইউজই করতে পারতেছেন না। তো এখন এই জিনিসটাকেই কোয়ালিটি ফ্যাক্টর একটা নাম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কি আপনার একটা অনুপাত। অনুপাতটা হচ্ছে কি দ্য রেশিও অফ ইন্ডাকটেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। তাহলে কি উপরে আসবে হচ্ছে ওমেগা এল টু ইটস রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই আপনার ওই যে আর ওয়ান। আর ওয়ানটা কি ওর রেজিস্ট্যান্স ছিল না, আর ওয়ান, তাহলে ওমেগা এল ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আপনার আর ওয়ান এট আ গিভেন ফ্রিকোয়েন্সি ইজ কল্ড কোয়ালিটি ফ্যাক্টর অফ আ ইন্ডাক্টর। এখন দেখেন এই রেশিওটা কি বুঝাচ্ছে, যে আপনার উপরের ইন্ডাক্টরের অ্যাক্রোসের ইম্পিডেন্সটা যত বাড়বে তার মানে কো ট্র্যাপ করে ফেলার পসিবিলিটি, ও তত বেশি ট্র্যাপ করবে কারেন্টকে, তাই না? এখন এই জিনিসটা কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে বোঝাচ্ছে যে আপনার এই কোয়ালিটি ফ্যাক্টরের মান আসলে যত বাড়বে তো ওর আসলে কি ইম্পিডেন্স কারেন্টটাকে ট্র্যাপ করে ফেলারও পসিবিলিটি তত বাড়তে থাকবে। তো এই অনুপাতটাকে একটা নাম দিছে, সেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর।
তো আপনারা ম্যাথের মধ্যে দেখবেন আপনি এই কোয়ালিটি ফ্যাক্টরটাকে স্টোরেজ ফ্যাক্টরও বলে। এই যে এখানে আপনি দেখাই, এই যে স্টোরেজ ফ্যাক্টর কিউ বা কোয়ালিটি ফ্যাক্টর, যে কিউ, WL1 / R1। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে কোয়ালিটি ফ্যাক্টরকে স্টোরেজ ফ্যাক্টরও বলা হয়। আচ্ছা, তো এই গেল। এরপর আমরা চলে আসি, আমাদের আর একটা আছে ইন্ডাকটেন্সের জন্য। সেই জিনিসটা হচ্ছে ওয়েন্স ব্রিজ। ওয়েন্স ব্রিজের ক্ষেত্রে ওই একই, ঘুরে ফিরে একই জিনিস, শুধু হচ্ছে আপনার ওই কম্বিনেশনটা চেঞ্জ হয়েছে। তো কম্বিনেশনটা কিভাবে চেঞ্জ হয়েছে, এখানে R1 L1 আসছে, এখানে R3 রয়ে গেছে, এই C4 এরটা এখানে আছে। এবার এটাকে আর ভ্যারিয়েবল হিসেবে ট্রিট না করে এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরা হয়েছে। আর এই জায়গায় যেখানে আগে শুধুমাত্র R2 ছিল, সেইখানে একটা ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স সিরিজে লাগানো হয়েছে। তার মানে এখন আপনি এই R2 আর C2 টাকে চেঞ্জ করে করে আপনার এই ব্রিজটাকে আপনি হচ্ছে ব্যালেন্স পয়েন্টে নিয়ে আসবেন। তো যাই হোক, আপনার কাজ হচ্ছে এখান থেকে R1 আর L1 এর মান কত সেটা বের করা, এবং সেটা বের করার জন্য আপনাকে ব্যালেন্স ইকুয়েশন বের করতে দিয়ে কাজ করতে হবে, যে Z1/Z3 = Z2/Z4। তো আপনাকে আবারও Z1 Z3 Z2 Z4 এগুলা ভ্যালু বের করতে হবে। তো এগুলা কি, Z1 R1 + J ওমেগা N1, Z2 কত হবে, R2 + R2 + 1/J ওমেগা C2। তারপরে আপনার আসবে, ও তো এখন কিন্তু প্যারালাল না, এখন কিন্তু সিরিজে, এই জন্য দেখেন এটা প্লাস হয়ে গেছে। আগে প্যারালাল ছিল দেখে এখানে এই যে প্যারালাল হয়েছিল, বাট এখন কিন্তু সিরিজে লাগানো, এটা খেয়াল করবেন। তারপর আপনার এখানে Z3 এর ভ্যালু কত আসবে, শুধু R3। আর Z4 এর কি, শুধু একটা ক্যাপাসিটর আছে, এই জন্য ভ্যালু কি শুধুমাত্র 1/J ওমেগা C4। তো সবগুলোর ভ্যালু যখন আমি পেয়ে গেলাম, তখন আপনি আবার ব্যালেন্সড কন্ডিশন এইটা দিয়ে প্রত্যেকটা মান বসাই দিবেন। বসাই দিয়ে আবারও আপনার কাজ হচ্ছে L1 আর R1 বের করা। তো L1 আর R1 আছে, এই পার্টটাকে আপনি বাম পাশে রাখবেন, বাকি সবকিছুকে আপনি ডান পাশে পাঠাই দিবেন। দিয়ে এবার আপনি রিয়েল পার্ট কি, দুইটা ইকুয়াল, তো এই রিয়েল পার্ট আর এখানে রিয়েল পার্ট হচ্ছে এইটা, এই দুইটা রিয়েল পার্ট সেম। তো আপনার কত আসবে, R1C2 = R3C4। তো আপনার কাজ হচ্ছে R1 বের করা। তো R1 কত আসবে, R3C4 / C2। এবং তারপরে আপনার কাজ হচ্ছে এই ইমাজিনারি পার্ট দুইটা ইকুয়াল করা। তাহলে ইমাজিনারি পার্ট দুইটা কি ইকুয়াল হলে, দুই পাশ থেকে জে কাটা যাবে, ওমেগা কাটা যাবে, C2 আছে, C2 কাটা যাবে দুই পাশ থেকে। তাহলে আমার L1 এর মান হচ্ছে C4R2R3। ঠিক আছে। তো এই তো, তাহলে আগেরটার L1 এর মান কত ছিল, এটার মানও ছিল C4R2R3। এখানে R1 এর মান ছিল আর, আচ্ছা, R1 = R2R3C4 আর এখানে কত হয়ে গেছে, হচ্ছে R3 আছে, C4 C2। তো এই জিনিস, এবং আপনার প্রুফ করা তো শিখবেনই, তার সাথে আপনার R1 এর ভ্যালু কত, L1 এর ভ্যালু কত, এই দুইটা জিনিসও একটু মনে রাখার চেষ্টা করবেন সূত্র হিসেবে। কারণ যদি আপনাদের এরকম প্রুফ না এসে ডিরেক্টলি ম্যাথ আসে, তাহলে ম্যাথের জন্য আসলে এত বড় প্রমাণ করে তো আপনার আসলে লাভ নেই। তো আপনি শুধুমাত্র সূত্রটা লিখবেন, সূত্রটা লিখে আপনি ভ্যালু বসাই দিয়ে মান বের করে ফেলবেন। এরপর আপনারা আসেন মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্স। যে এখানে আপনার ক্যাপাসিটেন্সের জন্য এই যে C1 ডি সটিস ব্রিজ। তো এখানেও আপনার কাজ হচ্ছে ব্রিজটা অবশ্যই খেয়াল রাখা যে এই ব্রিজের কোন বাহুতে কি আছে। তো আপনার কাজ হচ্ছে C1 বের করা। তো Z1 এর মান তাহলে কত হবে, 1/J ওমেগা C1। Z2 এর মান আসবে 1/J ওমেগা C2। Z3 কত, R3। আর Z4 = R4। তো এখনো ঘুরে ফিরে একই কাজ, Z1/Z3, তারপর আপনি এখানে মানগুলা বসাই দিবেন। বসাই দিলে আপনার এখানে দেখেন এই যে ডিরেক্টলি একটা ইকুয়েশন থেকেই আপনার পুরোটাই ইমাজিনারি চলে আসছে। দেখেন এখানে কোনো রিয়েল পার্ট নাই। তো রিয়েল পার্ট না থাকার কারণে এই একটা ইকুয়েশন থেকে আপনার ডিরেক্টলি C1 বের হয়ে যাবে, যে C1 = R3/R4 × C2। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমরা মডিফাইড ডি সটিস ব্রিজ যদি দেখি, সেটা কেন, যে যদি আমার যেই ক্যাপাসিটরটা আমরা ব্যবহার করতেছি সে ক্যাপাসিটরে যদি কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে ছোট R1, তার সাথে আমরা একটা রেজিস্ট্যান্সও রাখছি
বড় R1। তো আপনারা আবারও একই কথা যে এই সার্কিটটা আপনাদের খেয়াল রাখতে হবে। তারপর আবার আপনি Z1 এর মান বসাইলেন, R1 প্লাস ছোট R1 1/j ওমেগা C1, Z2 R2 প্লাস C2 প্লাস 1/j ওমেগা C2, দেন Z3 Z4 আবারও সেই একই কন্ডিশনের মধ্যে আপনি ভ্যালু গুলা বসাবেন। তো এখন দেখেন আপনার অ্যাকচুয়াল C1 যেটা আপনি বের করতে চান তার সাথে রিয়েল পার্ট আছে, R1 আর ছোট R1। তো এবার কিন্তু আপনার ইকুয়েশনের মধ্যে ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট থাকবে। তো আপনি কি হবে যে দুইটা ইকুয়েশন যেহেতু ইকুয়াল, তাহলে রিয়েল পার্ট ইকুয়াল টু দুই পাশে রিয়েল পার্ট ইকুয়াল হইতে হবে। তো এখান থেকে আমরা দেখতেছি R1 R4 প্লাস ছোট R1 বড় R4, এইটা করে আপনি হচ্ছে আচ্ছা, তো এখান থেকে আপনার যে R1 বা ছোট R1 পার্টটা আছে, মানে ওরা আপাতত এভাবে লিখে রাখছে। তো এখান থেকে যে দেখেন এই যে নিচে কিন্তু আপনার এই ছোট R1 আর বড় ওয়ান পার্টটা আছে। হ্যাঁ, তো এটা আসলে এখান থেকে আপনি হচ্ছে এই R1 দুইটাকে ক্যালকুলেট করতে পারবেন, যে R1 প্লাস ছোট R1 ইকুয়াল টু আপনার কত হবে বলেন তো, যে R3 ইন্টু বড় R2 প্লাস ছোট R2 ডিভাইডেড বাই R4। তো আপনি এখান থেকে এই আর দুইটা ক্যালকুলেট করতে পারবেন। তারপর যদি এখন আপনি ইমাজিনারি পার্ট দুইটাকে নিয়ে ইকুয়াল চিন্তা করবেন, তখন আপনার এখান থেকে এই যে C1 এর মানটা বের হয়ে যাবে, যে C1 ইকুয়াল টু কত আসবে, R4C2 ডিভাইডেড বাই R3। তো এই গেল। এখন আপনার ওই একই এই ইয়ের জন্য, ক্যাপাসিটরস এর জন্য যেমন ওখানে আপনি কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে একটা জিনিস করলেন, যে ইন্ডাক্টরের ক্ষেত্রে আসলে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কতটুকু, আর হচ্ছে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সের সাপেক্ষে, যে ওমেগা L1 ডিভাইডেড বাই হচ্ছে আপনার কত, বড় বড় R1। তো এই সেম টাইপের একটা মেজারমেন্ট আপনার হচ্ছে ক্যাপাসিটেন্সের জন্য আসবে। তো ওইটাকে নাম দিছে হচ্ছে আপনার ডিসিপেশন ফ্যাক্টর। হ্যাঁ, এটাও ডিসিপেশন ফ্যাক্টরটা কি হবে, যে আপনার অ্যাজ দ্য রেশিও অফ দা, এটা হচ্ছে উল্টাটা হবে, যে রেজিস্টিভ কারেন্ট যেটা সেটা উপরে যাবে, ক্যাপাসিটিভটা আপনার নিচে আসবে। হুম, তাহলে IR/IC, তাহলে আয়ের এর জন্য কত হবে R লস, আর নিচে আপনার IC এর জন্য কত আসবে XC। XC মানে হচ্ছে আপনার 1/, এখানে আর আসলে জে ক্যালকুলেট করতে হবে না, যে ওমেগা C। তো এখানে এক্স এর মান আসলে, সরি, এখানে এক্স এর মধ্যে যখন আপনি এক্স লিখতেছেন, তখন এটার মান হচ্ছে শুধুমাত্র 1/ওমেগা C। সো R লস ডিভাইডেড বাই XC, এটা করলে আপনারা হচ্ছে এই যে ডিসিপেশন ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে পেয়ে যাবেন। এখন এইখান থেকে একটা অ্যাঙ্গেল আসবে, তো এটাকে বলা হচ্ছে ডিসিপেশন অ্যাঙ্গেল। আচ্ছা, তো এই এরপরে হচ্ছে দেখেন আপনাদের দুইটা ম্যাথ প্রবলেম আছে। ম্যাথ প্রবলেম গুলা এই আপনাদের হচ্ছে যে ম্যাক্সওয়েল ক্যাপাসিট্যান্স ব্রিজ থেকে, এই যে ক্যাপাসিট্যান্স ব্রিজ থেকে এখানে আপনাকে হচ্ছে এই আননোন ইন্ডাক্টেন্সটা বের করতে বলছে, মানে হচ্ছে আপনি R1 আর L1 বের করবেন। তার জন্য দেখেন আপনাকে R2 R3 R4 C4 সব দিয়ে দেওয়া আছে। তো আপনার কাজ হচ্ছে এখান থেকে প্রথমে আপনাকে বলছে R1 আর L1টাকে বের করতে। তো আপনি ওই যে বললাম যে যখন আপনাকে এরকম ভ্যালু দিয়ে দিবে তখন তার আপনার কষ্ট করে পুরোটা আসলে প্রুফ করার কোনো প্রয়োজন নেই। তো তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে জাস্ট ডিরেক্টলি ইকুয়েশন বসাবেন। R1 এর মধ্যে এই সবগুলার ভ্যালু লিখে বসাই দিবেন, L1 এর ইকুয়েশনটা লিখে আপনি ইকুয়েশনে এই ভ্যালু গুলা বসাই দিবেন। দিলে আপনার ডিরেক্টলি রেজাল্টটা বের হয়ে যাবে, জাস্ট দুই লাইনের ম্যাথের মতো হয়ে যাবে। আর তারপর তাহলে আপনার স্টোরেজ ফ্যাক্টর কত আসবে। হ্যাঁ, অলসো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ স্টোরেজ ফ্যাক্টর কয়েল ইফ এফ ইকুয়াল টু 1000 হার্টজ। তাহলে ওমেগা ইকুয়াল টু কত, আপনার স্টোরেজ ফ্যাক্টর অথবা কোয়ালিটি ফ্যাক্টর কিউ ইকুয়াল টু আপনার কত আসবে, ওমেগা L1/R1। তো ওমেগার মান কত হবে, ওমেগা কিন্তু ডিরেক্টলি এফ না, ওমেগার সাথে এফ এর সম্পর্ক হচ্ছে ওমেগা ইকুয়াল টু আপনার 2πF। তো এফ কে যদি আপনি 2π দিয়ে গুণ করেন তাহলে আপনি ওমেগাটা পাবেন। তো এই জন্য দেখেন এখানে যে 2π, তার সাথে হচ্ছে আচ্ছা এখানে 100 লেখা, বাট এখানে আসলে আরো একটা শূন্য হবে 1000। তাহলে 2π × 1000, তার সাথে হচ্ছে আপনার এই যে L1 এর যে ভ্যালুটা উপর থেকে পাওয়া গেছিল যে 0.12 হেনরি,
সেটা হচ্ছে গুণ করে দিছে, দেন নিচে R1 এর মান 240 পাওয়া গেছিল, দেন নিচে R1 240 দিয়ে ভাগ করে দিছে। করে দিলে যে আপনার স্টোরেজ ফ্যাক্টরের ভ্যালু বের হয়ে যাবে। তো পরের পৃষ্ঠায় যেটা আছে, পরের পৃষ্ঠায় আসলে একই জিনিস ডাবল রিপিট হয়েছে। এই স্লাইডটার দরকার ছিল না। তো ম্যাথ টু তে যদি আবার আপনি আসেন, ম্যাথ টু তে হচ্ছে আপনার ওয়েন্স ব্রিজের একটা দেওয়া আছে। এখানেও আপনার কাজ হচ্ছে আলটিমেটলি এই যে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইম্পিডেন্স অফ দ্য স্পেসিমেন। ইফেক্টিভ ইম্পিডেন্স মানে আপনার R1 আর L1 দুইটা বের করতে হবে, এবং তার জন্য আপনি দেখেন আপনার R3, C4, R2, C2 সব দিয়ে দেওয়া আছে। তো সব যখন দিয়ে দেওয়া আছে, তখন আপনার L1 এর এর, জন্য কি সার্কিট ডায়াগ্রাম দিতে হবে? আচ্ছা আমি একটু কথা শেষ করি, তারপর আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিব। তো আপনি হচ্ছে যে এখানে তাহলে L1 এর ইকুয়েশনটা লিখে জাস্ট ভ্যালু গুলা বসাই দিবেন। বসাই দিয়ে এই যে R1 এর মান, তাহলে আপনার এখানে যে L এর মান চলে আসবে, R1 এর মানটাও চলে আসবে। তারপর আপনার কাছে জানতে চাইছে, উম, ও আচ্ছা, ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইম্পিডেন্স, মানে আপনার আসলে এখানে জেড এর মান জানতে চাইছে, এবং মডুলাস অফ জেড এর মান একটু জানতে চাইছে। হ্যাঁ, তো আপনি তো আলাদা আলাদা করে R1 এর মান বের করলেন আর L1 এর মান বের করলেন। তাহলে আপনি দেখেন, তাহলে আপনার জেড এর মান কত আসবে, তাহলে জেড ইকুয়াল টু আপনার আসবে হচ্ছে, ইম্পিডেন্স বলছে তো মানে দুইটাই। তো আপনার জেড ইকুয়াল টু হচ্ছে কত, R1 প্লাস জে, আচ্ছা এটা এভাবে না লিখি, এভাবে লিখি। তো আপনার এখানে এটা আসবে কি, জেড ইকুয়াল টু R1 প্লাস জে ওমেগা L1, রাইট? তাহলে এখন দেখেন মডুলাস অফ জেড এর মান তাহলে কত হবে। মডুলাস অফ জেড ইকুয়াল টু আপনার আসবে স্কোয়ার রুট SQRT, স্কোয়ার রুট অফ কত, R1 স্কোয়ার, R1 স্কোয়ার, তার সাথে আপনি প্লাস করবেন জে ওমেগা, তার মানে ওমেগা স্কোয়ার ইন্টু আপনার হচ্ছে L1 স্কোয়ার। বুঝতে পারছেন, এটা অনেকটা হচ্ছে এরকমই যে আপনার কমপ্লেক্স নাম্বার দেখছেন না, যে এক্স প্লাস আই ওয়াই বা জে ওয়াই যাই হোক যদি হতো, তাহলে এটার মডুলাস ভ্যালুটা কত হইতো? হুম, মডুলাস ভ্যালুটা হইতো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হইতো। তো এই জন্য আপনার প্রথমে কি করছে, এই যে ওমেগার মানটা, ওমেগা আর এলটাকে আগে একসাথে করে নিছে X1, তাহলে 2 পাই, এই আপনি এটা হচ্ছে 2 কিলো হার্টজ, তো 2 কিলো হার্টজ তার সাথে হচ্ছে এল এর মানটাকে বসানো হয়েছে। তারপর X1 ক্যালকুলেট করছে, আর R1 এর মান তো আপনি জানেন। তো এরপর এই যে রুট ওভার এটা করে আপনার পুরোটা চলে আসছে। বুঝতে পারছেন? এই তো। তো এই পর্যন্তই আপনাদের মডিউল 3। আমাদের আর শুক্রবার ক্লাস পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয়নি, আমাদের আজকে অনলাইন ক্লাসেই আমরা পুরো মডিউলটা শেষ করে ফেলছি। তো এখন তাহলে আপনারা নেক্সট শুক্রবারে যেটা করবেন, নেক্সট শুক্রবারে আপনারা হচ্ছে সিটি দিবেন। সিটি দেওয়ার পরে আজকের এই লেকচার থেকে আপনাদের যা যা সমস্যা, অথবা আমরা আপনাদের আহ সামনে যে মিড মিডের মিড এক্সাম আছে, সেটা কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করব, বা সাজেশন বলতে পারেন, সেটা আলোচনা করব। আর এইগুলাতে আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে আমরা সেটা নিয়ে একটু বড় করে আলোচনা করতে পারি। তো এই পর্যন্তই ছিল ম্যাম, আমাদের ম্যাথ আজকের গুলা যখন ক্লাস। দিব তখন কি সার্কিট ডায়াগ্রাম দিতে হবে? বুঝতে পারিনি আপনার কথাটা, আরেকবার একটু বলেন। ম্যাথ ম্যাথ প্রবলেম যখন করব তখন কি সার্কিট ডায়াগ্রাম দিতে হবে? যদি আপনাকে প্রুফ বলে, হ্যাঁ আপনি দুই ক্ষেত্রেই দিবেন। কারণ না হলে আপনি আসলে